হ্যালো স্টুডেন্টস, আমি সাহালো। আজকে যে বিষয়টা আমি তোমাদেরকে দেখাবো সেটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয় বিষয়। সেটা হচ্ছে কিভাবে তোমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করবে, প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি কিভাবে করবে, কি নিয়ম রয়েছে ন্যারেশন চেঞ্জ করার বা রিপোর্টিং করার। তোমরা মনে রাখবে, যখন তোমাদেরকে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হবে বা রিপোর্টিং দেওয়া হবে, তোমরা তখন রিপোর্টার। কোন একজনের বক্তব্যকে তোমরা রিপোর্টার হিসেবে, প্রতিবেদক হিসেবে কিভাবে প্রকাশ করবে সেটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জের সাধারণ যে নিয়ম, সেই রুলস নিয়ে বা নিয়ম নিয়ে আমি আলোচনা করব। তার সাথে সাথে এই ভিডিওতে বিভিন্ন বাক্য অনুযায়ী যে নিয়মগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো প্রথমে আমরা আসি স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্যর কিভাবে ন্যারেশন চেঞ্জ হয়। আচ্ছা, এখানে যে বাক্য ওয়াইজ ন্যারেশনের রুল সেটা তো দেখাবো। তোমাদেরকে আগে চিনতে হবে কোনটা কি বাক্য। প্রথমে দেখো, এখানে এই যে বক্তব্যটা রয়েছে, স্পিচটা রয়েছে কোটেশনের মধ্যে, এখানে প্রথমে রয়েছে সাবজেক্ট আই, তারপরে রয়েছে ভার্ব অ্যাম। তাহলে সাবজেক্ট ভার্ব অন্যান্য শব্দ, সাবজেক্ট ভার্ব অন্যান্য শব্দ থাকলে এবং শেষে ফুল স্টপ থাকলে সেটা হয় স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। এবারে এটা চেনা গেল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা এর ন্যারেশন চেঞ্জ করব। ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে যে সাধারণ নিয়ম, সেই নিয়মগুলো একটু বলে দিই। স্পিকার মানে যে বক্তা, তার কোনো চেঞ্জ হয় না। রিপোর্টিং ভার্ব বাক্য অনুযায়ী ও অর্থ অনুযায়ী চেঞ্জ হয়। তারপর হচ্ছে পারসন স্পোকেন টু মানে যাকে বলা হয়, থাকলে বসে যাবে, কোনো চেঞ্জ হবে না। পারসন স্পোকেন টু মানে যাকে বলা হয় তার কোনো চেঞ্জ হয় না, থাকলে বসে দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বাক্য অনুযায়ী লিঙ্কার বসাতে হবে। লিঙ্কারের পর যেটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রোনাউনের চেঞ্জ। প্রোনাউন চেঞ্জের পরে হচ্ছে ভার্বের টেন্সের চেঞ্জ করতে হবে। স্পিচের মধ্যে ভার্বের টেন্সের চেঞ্জ। আর তারপর হচ্ছে ওই বাক্যের মধ্যে যদি কোনো সময় নির্দেশক বা স্থান নির্দেশক শব্দ থাকে তাহলে সেটা চেঞ্জ করতে হবে। নিকট অর্থ প্রকাশকারী শব্দগুলোকে দূর অর্থ প্রকাশকারী শব্দে রূপান্তরিত করতে হয়। চলো এবারে এখানে আমরা প্রথমে এবার নিয়মে চলে আসছি, স্টেটমেন্টটাকে কিভাবে আমরা করব ইনডাইরেক্ট। প্রথমে দেখো আই আছে, এটা হচ্ছে স্পিকার মানে বক্তা। স্পিকারকে প্রথমে বসিয়ে দেবে, স্পিকারের কোনো চেঞ্জ হয় না। স্পিকার এখানে বসে গেল। স্পিকার আই, আমি, মানে এখানে যে কথাটা বলেছে সে হচ্ছে আই, আমি। এরপরে যেটা কাজ সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা সেন্টেন্স অনুযায়ী মানে বাক্য অনুযায়ী এবং অর্থ অনুযায়ী চেঞ্জ হয়। এই সেন্টেন্সটা হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্টের ক্ষেত্রে সেট থাকলে সেট বসে যায় ইনডাইরেক্ট স্পিচে, কিন্তু সেট টু থাকলে টোল্ড হয়। তাহলে এখানে টোল্ড করে দিতে হবে। তাহলে আই টোল্ড, এটা হলো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব মানে যে ভার্বটা দিয়ে বাক্যটাকে বা স্পিচটাকে পরিবেশন করা হয়, প্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে এই ভার্বটা রিপোর্টিং ভার্ব, ওটা বাক্য অনুযায়ী চেঞ্জ হয়ে গেল। এরপর হচ্ছে যাকে বলা হয়েছিল যদি থাকে তাহলে বসে দিতে হবে। আই সেড টু হিম, আমি বলেছিলাম তাকে, তাহলে আছে, হিম আছে। পারসন স্পোকেন টু আছে, তাহলে এটা বসিয়ে দিতে হবে। পারসন স্পোকেন টুর কোনো চেঞ্জ হবে না। এরপর হচ্ছে কমা কোটেশন তুলে দিতে হবে, দিয়ে স্টেটমেন্টের ক্ষেত্রে দ্যাট বসিয়ে দিতে হবে লিঙ্কার রূপে। লিঙ্কার মানে সংযোজক শব্দ, তাহলে দ্যাট বসলো। এরপরে যে কাজ, সেটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে প্রোনাউনের চেঞ্জ। প্রোনাউনের চেঞ্জের রুলস বা নিয়মটা তোমরা জেনে নাও। ফার্স্ট পারসন কি কি আছে, আই, উই, মি, মাই, আওয়ার, আস। ফার্স্ট পারসন গুলো যে স্পিকার, সেই স্পিকারের পার্সনে চেঞ্জ হবে। তাহলে এখানে আইটা এটা ফার্স্ট পারসন, আইটা হচ্ছে স্পিকারকে বোঝাচ্ছে। তাহলে স্পিকারকে বোঝালে আমি, এটা এই আইটা আই হয়ে যাবে। আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম, তাহলে আমি বলেছিলাম, আমি হচ্ছে স্পিকার, আমি স্পিকার। এবার তোমাদেরকে যখন পরীক্ষায় দেবে আই দিয়ে শুরু থাকবে বাক্যটা, বা তোমাদের ন্যারেশন করতে দেওয়া হবে, যখন স্পিকারটা দেখবে আই আছে, তাহলে এই আইটা হচ্ছে তোমরা নিজেরা, তোমরা রিপোর্টার নিজেই হচ্ছে আই। তাহলে এখানে যে স্পিচের মধ্যে যে আইটা রয়েছে, প্রোনাউনটা রয়েছে আই, আমি। তাহলে আমি বা আমরা, এটা স্পিকারকে বোঝায়, এটা স্পিকারকে বোঝাচ্ছে। স্পিকার কে আছে, আই আছে, আমি আছে। তাহলে এখানে আমি হয়ে গেল। আমি তাকে বলেছিলাম আমি খুশি, তাহলে আমি তাকে বলেছিলাম যে আমি। এবারে হচ্ছে এই ভার্বটার চেঞ্জ। এই ভার্বটার চেঞ্জটা কিভাবে হবে, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে স্পিচের মধ্যে যে ভার্বটা, সেই ভার্বটা চেঞ্জ হয়। এই ভার্বটার চেঞ্জ কিরকম হয়, এর নিয়মটা হচ্ছে ব্যাক শিফটিং। অর্থাৎ ব্যাক শিফটিং মানে কি, ব্যাক মানে পেছনে, শিফটিং মানে চলে যাওয়া, এক ধাপ পেছনে চলে যাবে। সেটা কিরকম, অর্থাৎ যে প্রেজেন্ট টেন্সে থাকবে সেই
তার পাস্ট টেন্সে রূপান্তরিত হবে। ধরো সিম্পল প্রেজেন্ট আছে, সিম্পল পাস্ট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে তারপরে ব্যাক শিফটে গেলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট আছে, সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আর যদি স্পিচের মধ্যে সিম্পল পাস্ট থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট হবে। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের চেঞ্জ হয় না। আচ্ছা, আর কিছু চেঞ্জ তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে মোডাল ভার্বে। ক্যান থাকলে কুড হবে, ক্যানের পাস্ট হচ্ছে কুড। শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, মে থাকলে মাইট হবে। এগুলো হচ্ছে মোডালের চেঞ্জ। তাহলে এখানে দেখো আই অ্যাম, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল, তাহলে এটা পাস্ট টেন্স করে দিতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সকে পাস্ট করলে কি হবে? আই ওয়াজ। আচ্ছা, এই যে চেঞ্জটা হচ্ছে কি অনুযায়ী? রিপোর্টিং ভার্বটা যখন পাস্ট টেন্সে থাকবে তখন। রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকলে তবে এই চেঞ্জটা হবে। রিপোর্টিং ভার্ব ফিউচারে বা ফিউচার টেন্সে বা প্রেজেন্ট টেন্সে থাকলে চেঞ্জটা হবে না। এখানে যে টেন্স থাকবে সেই টেন্স বসিয়ে দিতে হবে। কিন্তু এখানে যেহেতু পাস্ট আছে তাই এটা ওয়াজ হয়ে গেল, আই ওয়াজ। এবারে কি আছে? গ্ল্যাড আছে, গ্ল্যাডটা বসে যাবে। আই ওয়াজ গ্ল্যাড, আমি খুশি ছিলাম। এবার দেখো কথাটা কি বলেছি, আমি কথাটা তাকে কি বলেছিলাম? আমি তাকে বলেছিলাম আজ আমি খুশি, আজ আমি খুশি। আজ, আজ মানে আমি যেদিন তাকে বলেছিলাম সেই দিন। এবারে যখন এটা ওই দিনের পরে বলা হবে তখন কি হয়ে যাবে? যেদিন বলা ছিল সেই দিন থেকে ভিন্ন এক দিনে এটা রিপোর্ট করা হচ্ছে, তাই এটা হয়ে যাবে কি? টুডেটা আজ হয়ে যাবে সেদিন। অর্থাৎ নিকট অর্থ প্রকাশকারী শব্দ, এটা টাইম বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে। আজ এটা হয়ে যাবে সেদিন। আমি তাকে বলেছিলাম যে আমি খুশি ছিলাম সেদিন, দ্যাট ডে। টুডেটা হয়ে যায় কি? দ্যাট ডে। আর শেষে ফুল স্টপ বসবে। এটা হলো স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ন্যারেশনের নিয়ম। স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আরেকটা মনে রাখবে, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হলে এখানে যে বললাম স্পিচের মধ্যে টেন্সটা ব্যাকশিফটিং বা ব্যাকশিফট নিয়মে চেঞ্জ হয়। এইটা যখন এই বক্তব্যের মধ্যে একটা চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্যের কথা বলা হবে তখন কিন্তু টেন্সটা অপরিবর্তিত থাকবে। যেমন ধরো যদি বলা হয় সে বলেছিল, হি সেড, সে বলেছিল, তার বক্তব্যটা হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দি ইস্ট। দ্য সান রাইজেস ইন দি ইস্ট, এটা হচ্ছে একটা চিরন্তন সত্য। তাহলে সে বলেছিল, হি সেড, সেড আছে পাস্ট টেন্স, কিন্তু পাস্ট টেন্স থাকা সত্ত্বেও এটা যখন আমরা ন্যারেশন করব তখন কিন্তু ওই রাইজেসটা রাইজেসই থাকবে, মানে ওটাকে পাস্ট টেন্স করা যাবে না। হি সেড দ্যাট সান রাইজেস ইন দি ইস্ট। চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য হলে রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকলেও স্পিচের মধ্যে ভার্বের কোনো টেন্সের পরিবর্তন হবে না। তাহলে এটা হলো স্টেটমেন্টের ন্যারেশন চেঞ্জ বা স্টেটমেন্টের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা। এবারে কোয়েশ্চেনের ব্যাপারে আসি। কোয়েশ্চেন প্রশ্নবোধক বাক্য। কোয়েশ্চেন দুই প্রকারের আছে, একটা হচ্ছে ইয়েস নো টাইপের, যেখানে হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া হয়, আর একটা হচ্ছে WH টাইপের কোয়েশ্চেন। এখানে দেখো মে আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? উত্তরে আমরা বলতে পারি হ্যাঁ করতে পারি বা না করতে পারি না। হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যাবে, এক্ষেত্রে এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। এবারে চলে আসি ন্যারেশনটা কিভাবে করব। স্পিকার চেঞ্জ হবে না, প্রথমে বসে যাবে, স্পিকার বসে গেল। সেড টু, কোয়েশ্চেনের ক্ষেত্রে এটা আস্কড হয়ে যায়, তাহলে আস্কড করে দেবো, মানে জিজ্ঞাসা করেছিল। ইউ আস্ক, তুমি জিজ্ঞাসা করেছিলে, কাকে? তাকে। এখানে পারসন স্পোকেন টু আছে, বসিয়ে দিতে হবে। এবারে হচ্ছে এই যদি কোয়েশ্চেন বা প্রশ্নটা ইয়েস নো টাইপের হয় তাহলে লিঙ্কার বসবে, কমা কন্ডিশন তুলে দিয়ে লিঙ্কার ইফ বা হোয়েদার বসে। এখানে ইফ বসালাম, যার এখানে বাংলা মানে হচ্ছে কি না। সে তাকে জিজ্ঞাসা করেছিল। এবার দেখো এই যে স্পিচটা ডাইরেক্ট আছে, মে আই হেল্প ইউ, এই যে আইটা আমি আগেই বলেছি যে আমি, আমরা, এটা কাকে বোঝায়? স্পিকারকে বোঝায়। স্পিকার থেকে ইউ, তাহলে আইটা কি হয়ে যাবে? ইউ হয়ে যাবে। ইউ, তুমি তাকে জিজ্ঞাসা করেছিলে, তুমি, ইউটা, এই ইউটা কে? ইউটা হচ্ছে হার, মানে যাকে বলা হচ্ছে। তাহলে তুমি তাকে সাহায্য করতে পারবে কি না। এখানে দেখো এই যে বাক্যটা, এটা তো প্রশ্ন। যখন ন্যারেশন চেঞ্জ করা হয় তখন প্রশ্নটা বা কোয়েশ্চেনটা স্টেটমেন্টের স্ট্রাকচারে বসাতে হবে। স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা অন্যান্য শব্দ। তাহলে এই জন্য মেটা আগে নয়, আগে এই প্রোনাউন এটা চেঞ্জ হয়ে ইউ বসলো। তাহলে এখানে সাবজেক্টটা বসলো, সাবজেক্টের পরে এবার ভার্ব বসাবো। এই যে মে আছে, মেটা এবার পাস্ট টেন্সে মাইট করা যাবে কি? তাহলে দেখতে হবে এখানে কোন টেন্সে আছে, এটা পাস্টে আছে। তাহলে এই রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকার কারণে
তাহলে এখানে স্পিচের মধ্যে যে টেন্সটা আছে এটাকে ব্যাক শিফটে কি করব, মেটাকে মাইট করে দেবো। তাহলে এটা মাইট হয়ে যাবে ইউ মাইট, ইউ মাইট। এবারে কি হেল্প, এই যে মেন ভার্ব এটা আছে এটা বসে যাবে হেল্প। এবার এই যে ইউটা ছিল, ইউটা কে, ইউ সেকেন্ড পারসন, বক্তা যাকে বলে সেই, কাকে বলেছে, হার, তাহলে এখানে কি বসাবো, হার। এবারে শেষে ফুল স্টপ বসবে, কোয়েশ্চেনটা অ্যাসার্টিভ স্ট্রাকচার হলে শেষে ফুল স্টপ বসবে। এর বাংলাটা দেখো, তুমি তাকে বলেছিলে, তুমি তাকে বলেছিলে, তুমি তাকে কি বলেছিলে, মে আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, আমি, আমিটা কে, তুমি, আর আমি কি তোমাকে সাহায্য করি, তোমাকে মানে কাকে, তাকে। এবারে যখন তুমি রিপোর্টার হিসেবে বা তোমরা রিপোর্টার হিসেবে যখন এটাকে রিপোর্ট করবে তখন কি বলবে, তুমি তাকে জিজ্ঞাসা করেছিলে, তুমি তাকে জিজ্ঞাসা করেছিলে তুমি তাকে সাহায্য করতে পারবে কিনা, মানে তোমাকে এটা হয়ে যাবে তাকে। এটা হলো কোয়েশ্চেনের বা প্রশ্নবোধক বাক্যের নারেশন চেঞ্জ। কিন্তু এখানে দেখো এই যে ইয়েস নো টাইপের ক্ষেত্রে ইফ বসলো, এটা হয়ে দ্বারাও বসাতে পারতে, কিন্তু এবারে যদি এই প্রশ্নটা ডব্লিউএইচ টাইপের হতো, মানে যে প্রশ্নের উত্তরটা হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যেত। যেমন ধরো একটা উদাহরণ, হি সেড, সে বললো, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তাহলে সে বললো এটা প্রশ্নবোধক বাক্য, তাহলে হি আস্কড হোয়াট হিজ নেম ওয়াজ, তাহলে এই হোয়াটটা হোয়াটই হয়ে গেল। এটা হচ্ছে কোয়েশ্চেন বা প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন চেঞ্জ। এবারে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে করবে দেখো। প্রথমে স্পিকার, আচ্ছা আরেকটা কথা মনে রাখবে, এই যে স্পিচটা রয়েছে কোটেশনের মধ্যে, অনেক সময় স্পিচের পরেও স্পিকার থাকতে পারে, মানে স্পিকারটা শেষের দিকেও থাকতে পারে। তো যেখানে থাকুক তোমরা কিন্তু যখন ইনডাইরেক্ট স্পিচ করবে বা ন্যারেশন চেঞ্জ করবে তখন কিন্তু প্রথমে বসাবে। তাহলে আমরা ইনডাইরেক্ট করবো এবার, তাহলে আগে স্পিকারটা বসিয়ে দেবো, এখানে স্পিকার কি আছে, আই, তাহলে আইটাকে বসিয়ে দেবো আই। এবারে দেখো সে টু ইউ, এখানে এই বাক্যটা কি আছে, এই বাক্যটা আগে কি ধরনের বাক্য সেটা দেখতে হবে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স আমি লিখে রেখেছি। ওবে ইওর পেরেন্টস, তোমার বা তোমাদের পিতামাতাদের মান্য করো, মান্য করো, এটা উপদেশ দেওয়া হচ্ছে, এটা উপদেশমূলক বাক্য, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাবাচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্সে কি করা হয়, আদেশ, অনুরোধ, উপদেশ, নির্দেশ ইত্যাদি প্রকাশ করা হয়। আর উপদেশ বোঝালে অ্যাডভাইস ব্যবহার করতে হয়, যেটা অ্যাডভাইস হলো, অ্যাডভাইসড মানে এখানে ডি বসালে পাস্ট টেন্স হয়ে যাবে, ভুল হয়ে যাবে। কেন, কারণ এখানে যে রিপোর্টিং ভার্বটা এটা প্রেজেন্ট টেন্সে আছে, রিপোর্টিং ভার্বের টেন্সের কিন্তু কোনো চেঞ্জ হবে না, রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হতে পারে সেন্টেন্স অনুযায়ী বা অর্থ অনুযায়ী। এখানে সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের কাজটা কি, এখানে অ্যাডভাইস প্রকাশ করছে, অর্থাৎ উপদেশ দিচ্ছে, তাই এখানে অ্যাডভাইস হলো। কিন্তু যদি অর্ডার করতো, আদেশ করতো, তাহলে অর্ডার হতো, অনুরোধ করলে রিকোয়েস্ট হতো। তাহলে এই বাক্যের অর্থ অনুযায়ী এখানে অ্যাডভাইস হলো। ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে উপদেশ দেওয়া হচ্ছে তোমাদের পিতামাতাদের মান্য করো, তাই এখানে অ্যাডভাইস বসলো রিপোর্টিং ভার্ব রূপে, এবং টেন্সটা কিন্তু প্রেজেন্টে রইলো, কারণ এখানে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে আছে, রিপোর্টিং ভার্বের টেন্সের পরিবর্তন হয় না। তাহলে আই অ্যাডভাইস, এবারে দেখো যাকে বলা হচ্ছে বা যাকে বলা হয়েছিল সে আছে, এখানে কাকে বলা হয়, আই সে টু ইউ, আমি তোমাকে বলি, তোমাকে বা তোমাদেরকে বলি, তাহলে আই অ্যাডভাইস ইউ, তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে উপদেশ দিই, ইউটা বসে যাবে এখানে। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখতে হবে কমা কোটেশন তুলে দিয়ে টু বসাতে হয়, টু, টি ও টু, এটা বসলো। এরপরে যেটা বসে সেটা হচ্ছে ভার্বটা বসে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা কোটেশন উঠে গিয়ে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যাকে ইম্পারেটিভ এর ক্ষেত্রে হচ্ছে ইনফিনিটিভের যে ফর্ম, ইনফিনিটিভের ফর্মটা বসাতে হবে। ইনফিনিটিভের ফর্ম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে টু বসলো। এবার এখানে থাকে ওবে, এটা প্রেজেন্ট ফর্মই থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে, এই ওবে ভার্বটাকে বসিয়ে দিতে হবে। তাহলে আই অ্যাডভাইস ইউ টু ওবে ইওর পেরেন্টস। এবার ইওর মানে কাদের, ইওর, ইওর মানে হচ্ছে যাকে বলা হয়েছে, কারণ আগেই বলেছি ইউ স্পিচের মধ্যে থাকলে, ইউ বা ইওর থাকলে, অর্থাৎ সেকেন্ড পার্সন থাকলে এটা যাকে বলা হচ্ছে তার পার্সনে চেঞ্জ হবে। কাকে বলা হচ্ছে, ইউ, তাহলে ইউটা এখানে, এখানে যে ইওর আছে এটা ইউকেই বোঝাচ্ছে, তাহলে এটা ইওরই থেকে যাবে, ইওর পেরেন্টস। আই সে টু ইউ, আই সে টু ইউ মানে আমি তোমাদেরকে বলি, প্রায় বলি, প্রতিনিয়ত বলি, কি বলি, ওবে ইওর পেরেন্টস, তোমাদের পিতামাতাদের মান্য করো। এটা যেমন তোমরা ন্যারেশন চেঞ্জ করছো, কি হচ্ছে, আমি তোমাদেরকে উপদেশ দিই পিতামাতাদের মান্য করতে, এই যে টু ওবে মান্য করতে, এই টু মানে হচ্ছে
তে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু বসাতে হবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা হলো ইম্পারেটিভের নারেশন চেঞ্জ। এবার অবজেক্টিভ সেন্টেন্সে নারেশন চেঞ্জ কিভাবে করবে দেখো। প্রথমে আছে মাদার, এই যে স্পিকার এটা বসে দিতে হবে, মাদার বসে গেল। অবজেক্টিভ সেন্টেন্স মানে ইচ্ছা প্রকাশ করে বা কোনো প্রেয়ার প্রকাশ করে, মানে প্রার্থনা। মা বলল মে ইউ বি হ্যাপি, তুমি যেন সুখী হও, তোমরা এটা ইচ্ছা প্রকাশ করছে বা প্রার্থনা করছে, তাহলে এই রিপোর্টিং ভার্ব সেড টু এর জায়গায় বসাবো উইশড। এবারে অবজেক্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পর ইনডাইরেক্ট স্পিচে আর যাকে বলা হচ্ছে সেটা বসানোর দরকার নেই। এবারে যেটা বসবে সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্সের যে লিঙ্কার। এখানে লিঙ্কারটা কি বসবে? অবজেক্টিভ সেন্টেন্সের লিঙ্কার বসে দ্যাট। দ্যাটের পরে কি বসবে? এখানে দেখো আগে মেয়ে আছে, তারপরে ইউ আছে। এটা এই মেয়েটা হচ্ছে ইচ্ছা প্রকাশের জন্য মেয়ে, যেন তুমি সুখী হও, এই মেয়েটা পরে চলে যাবে, আগে ইউটাই সাবজেক্টটা আগে আসবে, কারণ এই অবজেক্টিভ সেন্টেন্সটাকে স্টেটমেন্টের মতো স্ট্রাকচার করতে হবে। তাহলে এটাকে আগে নিয়ে আসলে কি হবে? এই সাবজেক্টটাকে আগে নিয়ে আসলে এই সাবজেক্ট ইউটা আগে কি চেঞ্জ হবে? ইউটা কাকে বোঝাচ্ছে? হিমকে। এবার হিমটা তো অবজেক্টের রূপ, এটাকে যখন এখানে বসাবো সাবজেক্টের রূপে বসাতে হবে, দ্যাটের পরে বসালে, তাহলে সাবজেক্টে কি হবে? হি হয়ে যাবে, হি। তাহলে ইউটা হলো হি, এবার মেয়েটা এটা মাইট হয়ে যাবে। তারপরে এই যে বি আছে মেন ভার্ব, এটা বসে গেল। তারপরে এই অ্যাডজেক্টিভ হ্যাপি, এটা বসে গেল, ফুল স্টপ বসবে। এটা হলো অবজেক্টিভের নারেশন। এবারে এক্সক্লেমেটরি দেখো, আবেগসূচক বাক্যে, আর যেখানে প্রথমে আছে কি স্পিকার, স্পিকারটা বসে যাবে দে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এই রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে এক্সক্লেমড হয়ে যায়, তাহলে এক্সক্লেমড করে দেবো। এক্সক্লেম পাস্ট টেন্সে করা হলো, কারণ এটা পাস্টে আছে। আচ্ছা, এরপরে কমা কোটেশন তুলে দিতে হবে দিয়ে, আচ্ছা এখানে তো এই রিপোর্টিং ভার্বের পরে কাকে বলা হচ্ছে বলা নেই, তাই এখানে লিখতে হবে না। এই কমা কোটেশন তুলে দিয়ে আবার লিঙ্কার বসাবো। এক্সক্লেমেটরি সেন্টেন্সের লিঙ্কার দ্যাট বসে, তাহলে দ্যাট বসাতে হবে। এরপরে কি হবে? এখানে দেখো এই দ্যাটের পরে হাউ হ্যাপি আছে, কত সুখী উই আর, আমরা। এই উই সাবজেক্টটা পরে রয়েছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে পরে থাকছে, ওটা আগে চলে আসবে নারেশন চেঞ্জ যখন করবে। তাহলে উইটা, উই মানে আমরা, এই উই ফার্স্ট পারসন, যে বলছে তাকে বোঝাচ্ছে, তাহলে যে বলছে কে বলছে? এখানে কারা বলছে? দে, তাহলে এটা উইটা হয়ে যাবে দে, তারা। আমরাটা হয়ে গেল তারা, দে। আচ্ছা আরটা কি হবে? এখানে পাস্ট টেন্স আছে রিপোর্টিং ভার্ব, তাহলে আরটা হয়ে যাবে ওয়্যার, দে ওয়্যার। এই হাউ হ্যাপি, হাউ এর জায়গায় ভেরি হয়ে যায়, হাউ এর জায়গায় হয় ভেরি। আর হ্যাপি আছে, হ্যাপিটা হ্যাপি হয়ে গেল। আচ্ছা এই যে হেয়ার আছে, এখানে এই শব্দটাকে দূর শব্দে রূপান্তরিত করলে কি হবে? দেয়ার, হেয়ারটা হয়ে যাবে দেয়ার। আর শেষে ফুল স্টপ বসবে, কারণ এটা স্টেটমেন্টের স্ট্রাকচারে শেষে ফুল স্টপ বসে। এই হলো বিভিন্ন বাক্যের নারেশন চেঞ্জ বা রিপোর্টিং।